নালক, লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 2। নালক আশ্চর্য হয়ে দেখছে, দেব দানব মিলে মানবে মিলে সেই 7 পদ্মের মাঝখানে বুদ্ধদেবের অভিষেক করছেন। এমন সময় নালকের মা এসে ডাকলেন, দস্যি ছেলে, ঋষি এখানে নেই আর তুমি একা এই বনে বসে রয়েছ? না ঘুম, না খাওয়া, না লেখাপড়া, কেবল চোখ বুজে ধ্যান করা হচ্ছে। এই বয়সে উনি আমার সন্ন্যাসী হয়েছেন। চল, বাড়ি চল। মা নালকের হাত ধরে টেনে নিয়ে চললেন। নালক মাটিতে লুটোপুটি খেয়ে বলতে লাগলো, ছেড়ে দাও মা, তারপর কি হলো দেখি, একবার ছাড়ো মা গো, ছেড়ে দে, ছেড়ে দে। সমস্ত বন নালকের দুঃখে কেঁদে কেঁদে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, আরে ছেড়ে দে। একেবারে ঘরে এনে তালা বন্ধ। নালককে তারা জোর করে গুরুমশায়ের পাঠশালায় দিয়েছে। সেখানে গুরু বলছেন, ওকাশ অহং ভন্তে। নালক পড়ে যাচ্ছে ভন্তে। গুরু বলছেন, লেখ, অনুগ্রহং কর্তা শিলং দেথ মে ভন্তে। নালক বড় বড় করে তালপাতা লিখে যাচ্ছে, শিলং দেথ মে ভন্তে, কিন্তু তার লেখাতে মন নেই, পড়াতেও মন নেই। তার প্রাণ বর্ধনের বনে সেই বটতলায়, আর সেই কপিলা বস্তুর রাজধানীতে পড়ে আছে। পাঠশালার খোড়ো ঘরের জানালা দিয়ে একটি 3 গাছ, খানিকটা কাশ আর কাঁটা বন, একটা বাঁশ ঝাড় আর একটি পুকুর দেখা যায়। দুপুর বেলা একটুখানি রোদ সেখানটায় এসে পড়ে। একটা লাল ছুটি কুবো পাখি ঝুপ করে ডালে এসে বসে আর কুপ কুপ করে ডাকতে থাকে। কাটা গাছের ফুলের উপরে একটা কালো ভোমরা ভন ভন করে উড়ে বেড়ায়, একবার জানালার কাছে আসে, আবার উড়ে যায়। নালক সেই দিকে চেয়ে থাকে আর ভাবে, আহা, ওদের মতো যদি ডানা পেতাম, তবে কি মা আর এ ঘরে বন্ধ করে রাখতে পারতেন? এক দৌড়ে বনে চলে যেতাম। এমন সময় গুরু বলে উঠলেন, লেখ। অমনি বনের পাখি উড়ে পালায়। তালপাতার উপর আবার খসখস করে ছেলেদের কলম চলতে থাকে। নালক যে কি কষ্টে আছে তা সেই জানে। হাত চলছে না, তবু পাতারি লেখা বন্ধ করবার জো নেই। কান্না আসুক, তবু পড়ে যেতে হবে। অন্তস্থ চ বয়সিনর ল, তালিপস্য পেট কাটা মধ্যনস্য দন্তস্য। বাদলের দিনেও, গরমের দিনেও, সকালেও, দুপুরেও। নালক পাঠশালা থেকে মায়ের হাত ধরে যখন বাড়ি ফেরে, হয়তো শাল গাছের উপরে তাল গাছগুলোর মাথা দুলিয়ে পূবে হাওয়া বইতে থাকে। বাঁশ ঝাড়ে কাকগুলো ভয়ে কা কা করে ডেকে ওঠে। নালক মনে মনে ভাবে, আজ যদি এমন একটা ঝড় ওঠে যে আমাদের গ্রামখানা ওই পাঠশালার খোড়ো চালটা শুদ্ধ একেবারে ভেঙে চুরে উড়িয়ে নিয়ে যায়, তবে বনে গিয়ে আমাদের থাকতেই হয়। তখন আর আমাকে ঘরে বন্ধ করার উপায় থাকে না। রাতের বেলায় ঘরের বাইরে বাতাস সনসন বইতে থাকে। বিদ্যুতের আলো যতই ঝিকমিক চমকাতে থাকে, নালক ততই মনে মনে ডাকতে থাকে, ঝড় আসুক, আসুক বৃষ্টি, মাটির দেওয়াল গলে যাক, কপাটের খিল ভেঙে যাক। জলও আসে, বৃষ্টিও নামে, চারিদিক জলে জলময় হয়ে যায়। কিন্তু হায়, কোনোদিন কপাটও খোলে না, দেওয়ালও পড়ে না। যে বন্ধ সেই বন্ধ। খোলা মাঠ, খোলা আকাশে ঘেরা বর্ধনের সেই তপবনে নালক আর কেমন করে ফিরে যাবে? যেখানে পাখিরা আনন্দে উড়ে বেড়ায়, হরিণ আনন্দে খেলে বেড়ায়, গাছের তলায় মাঠের বাতাসে যেখানে ধরে রাখবার কেউ নেই, সবাই ইচ্ছে মতো খেলে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। ঋষির আশা পথ চেয়ে নালক দিন গুনছে। ওদিকে দেবল ঋষি কপিলা বস্তু থেকে বুদ্ধদেবের পদধূলি সর্বাঙ্গে মেখে
আনন্দে দুই হাত তুলে নাচতে নাচতে পথে আসছেন আর গ্রামে গ্রামে গান গেয়ে চলেছেন। নমো নমো বুদ্ধ দিবাকরায়, নমো নমো গৌতম চন্দ্রিমায়, নমো অনন্ত গুণার্ণবায়, নমো শাক্য নন্দনায়। শরৎকাল, আকাশে সোনার আলো, পথের দুই ধারে মাঠে মাঠে সোনার ধান। লোকের মন আর ঘরে থাকতে চায় না। রাজারা ঘোড়া সাজিয়ে দিগ্বিজয়ে চলেছেন। প্রজারা দলে দলে ঘর ছেড়ে হাটে মাঠে ঘাটে, কেউ পশরা মাথায়, কেউ ধান ক্ষেত নিরতে, কেউ বা 7 সমুদ্র 13 নদী পাড়ে বাণিজ্য করতে চলেছে। যাদের কোনো কাজ নেই তারাও ঋষির সঙ্গে সঙ্গে গান গেয়ে চলেছে। নমো নমো বুদ্ধ দিবাকরায়। সন্ধ্যাবেলা, নীল আকাশে কোনোখানে একটু মেঘের লেশ নেই। চাঁদের আলো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত নেমে এসেছে। মাথার উপর আকাশগঙ্গা এক টুকরো আলোর জালের মতো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখা দিয়েছে। দেবল ঋষি গ্রামের পথ দিয়ে গিয়ে চলেছেন। নমো নমো গৌতম চন্দ্রিমায়। মায়ের কোলে ছেলে শুনছে, নমো নমো গৌতম চন্দ্রিমায়। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে মা শুনছেন, নমো নমো। বুড়ি দিদিমা ঘরের ভিতর থেকে শুনছেন, নমো। অমনি তিনি সবাইকে ডেকে বলছেন, ওরে নমো কর, নমো কর। গ্রামের ঠাকুর বাড়ির শাঁখ ঘণ্টা ঋষির গানের সঙ্গে এক টানে বেজে উঠছে। নমো নমো নমো। রাত যখন ভোর হয়ে এসেছে, শিশিরে নুয়ে পদ্ম যখন বলছে নমো, সেই সময়ে নালক ঘুম থেকে উঠে বসেছে। আর অমনি ঋষি এসে দেখা দিয়েছেন। আগল খুলে গেছে। খোলা দরজায় সোনার রোদ একেবারে ঘরের ভিতর এসে নালকের মাথার উপরে পড়েছে। নালক উঠে ঋষিকে প্রণাম করেছে আর ঋষি নালককে আশীর্বাদ করছেন, সুখী হও, মুক্ত হও। ঋষির হাত ধরে নালক পথে এসে দাঁড়িয়েছে। নালকের মা 2 চোখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে ঋষিকে বলছেন, নালক ছাড়া আমার কেউ নেই, ওকে নিয়ে যাবেন না। ঋষি বলছেন, দুঃখ করো না, আজ থেকে 35 বৎসর পরে নালককে ফিরে পাবে। ভয় করো না, এসো, তোমার নালককে বুদ্ধদেবের পায়ে সঁপে দাও। ঋষি মন্ত্র পড়তে থাকলেন আর নালকের মা ছেলের 2 হাত ধরে বলতে লাগলেন, কুসুমং ফুল্লিতং এতং পজ্ঞেতানঞ্জলি বুদ্ধ শ্রেষ্ঠাং সবিতান আকাশেমপি পূজয়ে। নির্মল আকাশের নিচে বুদ্ধদেবের পূজা করি। সুন্দর আমার নালক, ফুল দিয়ে তাকে পূজা করি। ঋষি নালকের হাত ধরে বনের দিকে চলে গেলেন। আবার সেই বর্ধনের বন, সেই বট গাছের তলায়। গাছের নিচে দেবল ঋষি আর সন্ন্যাসীদের দল আগুনের চারদিক ঘিরে বসেছেন। আগুনের তেজে সন্ন্যাসীদের হাতের ত্রিশূল ঝকঝক করছে। নিবিড় বন, চারিদিকে কাজল অন্ধকার, কিছু আর দেখা যায় না। কেবল গোছা গোছা অশ্বত্থ পাতায়, মোটা মোটা গাছের শিকড়ে আর সন্ন্যাসীদের জটায় তপ্ত সোনার মতো রাঙা আলো ঝিকঝিক করছে, যেন বাদলের বিদ্যুৎ। এই অন্ধকারে নালক চুপটি করে আবার ধ্যান করছে। মাথার উপরে নীলাম্বরী আকাশ, বনের তলায় স্থির অন্ধকার, কোনো দিকে কোনো সাড়া নেই।